অলরেডি পাকিস্তান হয়ে গিয়েছে, আপনারা ধরে নিতে পারেন। পাকিস্তানে এখন যে সরকার চলছে সেটা ডোনাল্ড ট্রাম্পেরই সরকার চলছে। এই মুহূর্তে হরমুজ প্রণালীর দায়িত্বে থাকা আইআরজিসির নেভাল অ্যাডমিরাল, তার নাম আলী রেজা তানসিরি, তাকেও নাকি হত্যা করে ফেলেছে পাকিস্তান। ইরানের সঙ্গে সবচেয়ে বড় বেইমানিটা এই মুহূর্তে করে ফেলেছে। Iran rejects Trump's 15-point peace proposal with 5 conditions of its own. তারা তো 15টা রিজেক্ট করেইছে, উল্টে তারা নিজস্ব 5টা শর্ত চাপিয়ে দিয়েছে। আবার খুলেছে, যেই খুলেছে অমনি তারা বিশ্বাসঘাতকতা করে ফেলেছে। রক্তের বইছে না, বেইমানি রক্ত, তারা তো বেইমানি করবেই। Why panicked Pakistan is racing to broker a US-Iran trust? Actually তো ব্রোকার, অ্যাকচুয়ালি তো পাকিস্তান দালালি করছে, তাই না? তারপরেই পৃথিবীর দ্বিতীয় কোনো দেশ যদি হয় যেখানে শিয়া অধ্যুষিত, সেটা হচ্ছে পাকিস্তান। ইরাকেও অত শিয়া নেই যত শিয়া হচ্ছে পাকিস্তানে। সেই জন্যই কিন্তু পাকিস্তানের প্রতি একটা দরদ রয়েছে ইরানে। ইন্ডিয়া নট এ দালাল নেশন লাইক পাকিস্তান, জয়শঙ্কর's sharp remark at all party meet on West Asia crisis. Defense Minister Khawaja Asif, who himself described Pakistan as a country that America use and throw away like toilet paper. তাহলে কি যুদ্ধ থামলো? কোথায় রয়েছে এখন এই যুদ্ধ পরিস্থিতি? ডিপ স্টেট এই মুহূর্তে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় সবচেয়ে চর্চার শব্দ হয়ে দাঁড়িয়েছে হ্যাশট্যাগ ডিপ স্টেট। তার কারণ কি? তার কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা। এই মুহূর্তে তিনি এনসিপির মুখপাত্র এবং বলতে পারেন জামায়াতে ইসলামের একটি অঙ্গদল, সেই অঙ্গদলের হয়ে তিনি কাজ করেন। কি বলেছেন তিনি? তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, তিনি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের নাম নেয়নি, কিন্তু তিনি বলেছেন যে আমাদের এই অন্তর্বর্তী সরকারকে প্রায় 2019 সাল পর্যন্ত চালানোর জন্য কথা বলেছিলে ডিপ স্টেট যারা তৈরি করে এই ধরনের ব্যক্তিত্বরা। কিন্তু আমরা রাজি হইনি, তার আগেই আমরা দিয়ে দিয়েছি, পদত্যাগ করে দিয়েছি এবং নতুন নির্বাচন হয়ে গিয়েছে আর বাংলাদেশ একটা নতুন নির্বাচিত সরকারও পেয়ে গিয়েছে। আসলে সত্যিটা কি তাই? দেখুন, তার এই যে স্বীকারোক্তি, এই স্বীকারোক্তি থেকে কিন্তু অনেক বড় গল্প বেরিয়ে আসছে। এটা এই মুহূর্তে একটা চাঞ্চল্য তৈরি করেছে, যা নিয়ে কথা বলতেই হয়। কিন্তু দেখুন, গত 48 ঘন্টায় ইরান মধ্যপ্রাচ্যে আর যা যা ঘটে গিয়েছে সবই তো এই অঙ্গ, তাই না? এই যে ইরানকেও তো ডিপ স্টেট বানানোর ইচ্ছা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের। ভেনেজুয়েলাকে যেভাবে বানিয়েছে, অন্যদিকে লাইনে রয়েছে কিউবা, রয়েছে লাইনে, আর লাইনে রয়েছে পাকিস্তানও। অলরেডি পাকিস্তান হয়ে গিয়েছে, আপনারা ধরে নিতে পারেন। পাকিস্তানে এখন যে সরকার চলছে সেটা ডোনাল্ড ট্রাম্পেরই সরকার চলছে। হয় না, ওই যে রাজনৈতিক নেতাদের দেখবেন, বিশেষ করে সিনেমায় যেগুলো দেখানো হয়, তাদের পোষা গুন্ডা থাকে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের পোষা দেশ রয়েছে। ভাবছেন, আরে পাকিস্তানকে দিয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি যা খুশি তাই করাতে পারে। এই যেমন ইরানকে 15খানা পয়েন্ট পাঠালো যে তোমরা একটু মধ্যস্থতাকারী হিসেবে দেখাও নিজেকে, আর আমাকে একটু ভালো করে দেখাও ইরানের চোখে, দেখে যাতে তারা 15খানা পয়েন্ট মেনে টেনে নেয় এবং একটা সমস্যার সমাধান হয়ে যায়, আর যুদ্ধবুদ্ধ করব না। এই মুহূর্তে দাঁড়িয়ে যুদ্ধ কি থামলো? এই প্রশ্নের উত্তর জানতে হলে কিন্তু আপনাকে জানতে হবে যে এই মুহূর্তের লাস্ট আপডেট কি রয়েছে। আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য নিয়ে অন্য একদিন ব্যাখ্যা দেব, পুরো আলোচনা করব যে গল্পটা কি আসলে। কিন্তু আজ ইরান মধ্যপ্রাচ্যের দিকে কিন্তু তাকাতেই হচ্ছে। তার কারণ প্রথমত আপনাদের বলে রাখি শেষ আপডেট কি রয়েছে। ডোনাল্ড ট্রাম্প তিনি যে 15খানা পয়েন্ট আসিম মুনিরের হাত দিয়ে পাঠিয়েছিলেন ইরানের কাছে, ইরান সেটাকে সরাসরি প্রত্যাখ্যান করার পর ইরান আবার পাল্টা তাদের 5টা শর্ত চাপিয়ে দিয়েছে। আপনারা জানেন এর আগে 3টে শর্ত ছিল ইরানের, এবং সেই শর্ত ডোনাল্ড ট্রাম্প মানেননি, তিনি পাল্টা 15টা শর্ত চাপিয়ে দিয়েছেন। ইরান সেই 15টা শর্তও মানেনি, প্রত্যাখ্যান করেছে, পাল্টা আগের 3টে প্লাস আরও 2টো, মোট 5খানা শর্ত চাপিয়ে দিয়েছে ইরান। অন্যদিকে ইসরায়েল
ইসরায়েলের কি অবস্থা? ইসরায়েল কিন্তু এই আলোচনায় রাজি নয়। তারা আগে থেকেই বলে রেখেছে ডোনাল্ড ট্রাম্পকে যে আমরা কোনো রকম আলোচনায় যাব না, আমাদের একটাই লক্ষ্য। তোমার লক্ষ্য চেঞ্জ হয়ে যেতে পারে ভাই ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আমাদের লক্ষ্য চেঞ্জ হয়নি। আমাদের লক্ষ্য ইরানের রিজিম চেঞ্জ করতেই হবে, তা আগে আমরা থামবো না। তাই তারা লেবানন, ইরাক, ইয়েমেন, ইরান সব জায়গায় তারা এই মুহূর্তে হামলা চালিয়ে যাচ্ছে এবং তাদের শেষ দাবি অনুযায়ী এই নেতানিয়াহু এবং ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ তাদের শেষ দাবি অনুযায়ী যে আয়াতুল্লাহ আলী খামেনি সহজ ইরানের সর্বোচ্চ নেতৃত্বে তাদের তো হত্যা করেইছে, এবং তাদের লাস্ট দাবি হচ্ছে যে এই মুহূর্তে হরমুজ প্রণালীর দায়িত্বে থাকা আইআরজিসির নেভাল অ্যাডমিরাল, তার নাম আলী রেজা তানসিরি, তাকেও নাকি হত্যা করে ফেলেছে। ইরান কি বলছে সেদিকেও নজর দেবো। আজ সব মিলিয়ে আপনাদের এই বিষয়টা খোলসা করে দেবো, আর এটাও বোঝানোর চেষ্টা করব যে পাকিস্তানকে আমি কেন বললাম মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের পোষা গুন্ডা। আমি কেন বলছি পাকিস্তান ইরানের সঙ্গে সবচেয়ে বড় বেইমানিটা এই মুহূর্তে করে ফেলেছে, সেটারও প্রমাণ দেব। তাহলে চলুন শুরু করা যাক আজকের রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজকের আমাদের হেডলাইন, ইরান রিজেক্টস ট্রাম্প অ্যান্ড ইসরায়েল। কেন? ট্রাম্প যে 15খানা শর্ত দিয়েছিল, ভাই মানছি না, মানবো না, এই ধরনের শর্ত আপনার কাছে রাখুন। বরং আমাদের যে 5টা শর্ত রয়েছে সেই শর্ত মেনে নিন, আমরা আর কোথাও হামলা করব না। অন্যদিকে ইসরায়েল যে তারা দাবি করছে যে নাকি তারা এই মুহূর্তে আলী রেজা তানসিরি তাকে হত্যা করে ফেলেছে, সেটাও কিন্তু ইরান রিজেক্টই করেছে। আর অন্যদিকে পাকিস্তান সে কি করেছে? আসিম মুনির, শেহবাজ শরীফ ইরানকে পুরো ঘোল ঘাইয়ে ছেড়ে দিয়েছে। ইরানের চোখে ধুলো দিয়ে মার্কিন জাহাজে পাকিস্তানের পতাকা লাগিয়ে হরমুজ প্রণালী পেরিয়ে গিয়েছে। বুঝতে পারছেন? আর আমি বলছি না, এই কথা আমি বলছি না, ডোনাল্ড ট্রাম্প স্বয়ং নিজে বলেছেন। আগে শুনুন ভিডিওটা, তারপর আসছি। That are going right up the middle of the Hormuz Strait. 8 big tankers are going loaded up with oil right through. And I said, well, I guess they were right, and they were real, and I think they were Pakistani flagged. And I said, well, I guess we're dealing with the right people. And actually, they then apologized for something they said, and they said, we're going to send 2 more boats. And it ended up being 10 boats. All right. I hope I haven't screwed up your negotiations, but I thought it was appropriate to say, because I did taunt you the other day by saying they're going to give us a present. হলো না বেইমানি? কিন্তু দেখুন এই পাকিস্তানকেই মাত্র 24 ঘন্টাও কাটেনি, তার আগে ইরান পারমিশন দিয়েছিল যে 5টা দেশকে তারা বন্ধু হিসেবে মনে করেছিল, তার মধ্যে ইন্ডিয়াও ছিল এবং পাকিস্তানও ছিল। কেন পাকিস্তানকে বন্ধু হিসেবে মনে করেছিল, পাকিস্তানকে কেন হরমুজ প্রণালী দিয়ে আবার জাহাজ যাওয়ার পারমিশন দেওয়া হলো ইরানের তরফে, সেটাও কিন্তু ব্যাখ্যার বিষয়। সেটাও কিন্তু আজকে আপনাদের এই এপিসোডে জানাবো। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, প্রথম স্লাইডেই আমি রেখেছি গার্ডিয়ানের সেই হেডলাইন, যেখানে বলা হয়েছে ইরান রিজেক্ট করেছে ইউএস সিজফায়ার প্ল্যান অ্যান্ড সাবমিটস ইটস ওন অ্যামিড পুশ ফর টক্স। তাদের নিজস্ব 5টা শর্ত চাপিয়ে দিয়েছে, বলছে এই শর্ত যদি তোমরা মানো তাহলে আমরা আলোচনায় বসতে পারি। ডোনাল্ড ট্রাম্প ক্লেমস ইরান স্টিল ওয়ান্টস এ ডিল। আর ডোনাল্ড ট্রাম্প বারবার বলেই যাচ্ছেন যে ইরান তাহলে চুক্তি চায়। ইরান যদি চুক্তি চাইতো তাহলে ইরানের নেতৃত্বরাই সেটা বলতো। ডোনাল্ড ট্রাম্প কেন বলছেন আমার মাথায় ঢুকছে না। যাই হোক, আফটার তেহরান পুটস ফরওয়ার্ড 5-point কাউন্টার প্রপোজাল অ্যান্ড সেস ওয়ার উইল এন্ড হোয়েন ইট ডিসাইডস অ্যান্ড অন ইটস টার্মস। বলেছে ইরানের লাস্ট এই বক্তব্য, বলছে যুদ্ধ তখনই শেষ হবে। এই যে বললাম না, যুদ্ধ কি থামলো, যুদ্ধ কি শেষ হয়ে গিয়েছে? অনেকেই প্রশ্ন করেছিলেন গত এপিসোডে আমি কিন্তু জানিয়েছিলাম ট্রাম্পের 15খানা পয়েন্ট, সেক্ষেত্রে এপিসোডটা একটু লম্বা হয়ে গিয়েছিল, 40 মিনিটের হয়ে গিয়েছিল। কিন্তু রণক্ষেত্রের দর্শক যারা, তারা কিন্তু এই এপিসোডটাকে ভালোবেসেছে, দেখেছে, পছন্দ করেছে, সেটা কমেন্ট সেকশন পড়েই বোঝা যাচ্ছে। তাদেরকে আমি বলছি আজকে কিন্তু অত বড় এপিসোড আমি করব না। আশা করছি একদম ছোট্ট করে আমি 5টা পয়েন্ট তুলে ধরবো ইরানের, তার পাশাপাশি দেখাবো পাকিস্তান কিভাবে বেইমানি করলো ইরানের সঙ্গে, তারও পাশাপাশি আপনাদের দেখাবো অ্যাকচুয়ালি ইসরায়েল যে দাবিটা করছে আলী রেজা তানসিরি, তার কি সত্যি মৃত্যু হয়েছে, সেই প্রশ্নের উত্তরও আজকের এই এপিসোডে পেয়ে যাবেন। তার আগে দেখুন, বলছে ইরান যুদ্ধ তখনই শেষ হবে যখন আমাদের শর্ত মানবেন আপনারা, এবং আমরা ডিসাইড করব যখন আমাদের টার্মস আপনারা মেনে নেবেন, আমরাই সিদ্ধান্ত নেব এই যুদ্ধ থামলো কি থামলো না। আগেই বলে রাখি, ইরান কিন্তু আগে থেকেই জানিয়ে রেখেছিল যখন এই বিশ্ববাজারে তেলের দাম $200 পার ব্যারেল হয়ে যাবে, তখনই কিন্তু ইরানের জয় ঘোষণা হয়ে যাবে। তারা এক প্রকার জানিয়ে রেখেছে এটা।
আর সেই কারণে ক্রুড অয়েলের দাম $200 পার ব্যারেল যাতে না পৌঁছয়, সেই কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প একের পর এক তিনি কারসাজি করেছেন। ট্রুথে এসে একের পর এক মেসেজ দিয়ে, তিনি তো সুপার পাওয়ার, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি যা বলবেন তাতেই কিন্তু শেয়ার বাজার ওঠানামা করতে শুরু করে দেয়। তার একটা বক্তব্যে ক্রুড অয়েলের দাম কমে যায়, তার একটা বক্তব্যে ক্রুড অয়েলের দাম বেড়ে যায়। এটা কিন্তু তিনি নিয়ন্ত্রণ করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু ইরানের একটাই টার্গেট, $200 পার ব্যারেল হয়ে গেলেই ইরান কিন্তু তাদের বিজয়ী ঘোষণা করবে, এটা স্পষ্ট। এবার দেখুন মিডল ইস্ট আই, তারাও কিন্তু একই হেডলাইন করছে, বলছে ইরান রিজেক্টস ট্রাম্পস 15-point পিস প্রপোজাল উইথ 5 কন্ডিশনস অফ ইট ওনস। তারা তো 15টা রিজেক্ট করেইছে, উল্টে তারা নিজস্ব 5টা শর্ত চাপিয়ে দিয়েছে। কি কি সেই শর্ত? 1 নম্বরে হচ্ছে হামলা ও হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, ইরানের অভ্যন্তরে এবং তাদের মিত্রদের ওপর সব ধরনের হামলা ও টার্গেটেড কিলিং, অ্যাসাসিনেশন সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এই শর্ত কিন্তু ইসরায়েল যখন দাবি করে যে আমরা আলী রেজা তানসিরিকে হত্যা করে ফেলেছি একদম নিখুঁতভাবে, যেখানে তারা ছিল তার সঙ্গে আরও অনেকজন নেতৃত্ব, তাদেরকেও আমরা হত্যা করেছি, তার অনেক আগেই কিন্তু ইরান এই 5টা শর্ত জানিয়ে দিয়েছিল। এখানে বলে রাখি এটা। তারপর দেখুন 2 নম্বর বলছে ভবিষ্যৎ যুদ্ধের নিশ্চয়তা, ভবিষ্যতে ইরানের ওপর যেন আর কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া না হয়, তার জন্য একটি সুনির্দিষ্ট আন্তর্জাতিক মেকানিজম বা গ্যারেন্টি থাকতে হবে। এই শর্তটা আগের শর্ততেও ছিল, 1 নম্বর ছিল। আচ্ছা, ক্ষতিপূরণ প্রদান, এই শর্তটাও আগের শর্তের ছিল, 2 নম্বরে ছিল। বলে হচ্ছে বর্তমান যুদ্ধে ইরানের যে পরিমাণ ক্ষতি হয়েছে তার জন্য সুনির্দিষ্ট এবং গ্যারেন্টিযুক্ত যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। আচ্ছা, তারপর সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। এই যুদ্ধ কেবল ইরান নয়, বরং মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে এবং সব প্রতিরোধ গোষ্ঠীর জন্য যতগুলো রেসিস্ট্যান্স গ্রুপ রয়েছে একযোগে শেষ করতে হবে। মূলত বলা হচ্ছে লেবানন, ইয়েমেন, ইরাক, এইসব দেশে যে হামলা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, সেখানেও ওই হামলা বন্ধ করতে হবে। এটা হচ্ছে ইরানের দাবি। পাশাপাশি দেখুন 5 নম্বর ফাইনাল, যেটা আগের শর্তে 3 নম্বরে ছিল, হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌম অধিকারের আন্তর্জাতিক স্বীকৃতি এবং গ্যারেন্টি দিতে হবে। আপনি দিন বা নাই দিন এই মুহূর্তে তাকিয়ে দেখুন, যুদ্ধাবস্থায় হরমুজ প্রণালী কিন্তু নিয়ন্ত্রণ করছে ইরানি, আর সেটা মেনে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মেনে নিচ্ছে। দেখুন এই শর্তগুলো তারা চাপিয়েছে, এই শর্তগুলো কিন্তু পাকিস্তানের মাধ্যমে তারা পাঠায়নি, তারা সরাসরি পাঠিয়ে দিয়েছে। পাকিস্তানকে তারা ধর্তব্যের মধ্যে ধরছে না। দেখুন এবার গল্পটা আপনাদের বলছি। এরপরে আপনাদের আমি জানিয়েছিলাম গত এপিসোডে যে ইরান কিন্তু বলেছে যারা নন হস্টাইল জাহাজ রয়েছে, মানে আমাদের ক্ষতি করবে না, এই ধরনের যারা যে সমস্ত দেশের ফ্ল্যাগ লাগানো জাহাজ রয়েছে তাদেরকে আমরা হরমুজ প্রণালী দিয়ে যেতে দেব। সেই তালিকায় তারা 5টা দেশকে ইনক্লুড করেছে। সেই 5টা দেশ কোন কোন দেশ? বলছে দ্য হিন্দু, ইন্ডিয়া অ্যামং 5 নেশনস গ্র্যান্টেড প্যাসেজ থ্রু স্ট্রেট অফ হরমুজ বাই তেহরান। হ্যাঁ, সেখানে রয়েছে, দেখুন বলছে মিস্টার আরাকজি, তিনি বলছেন উই হ্যাভ পারমিটেড সার্টেন কান্ট্রিজ that we consider friendly to pass through Strait of Hormuz. We allowed চায়নাকে আগে থেকেই দেওয়া হচ্ছিল প্যাসেজ, রাশিয়া তাকেও দেওয়া হচ্ছিল প্যাসেজ, ইন্ডিয়ার জানেন ইতিমধ্যেই 7টি তারও বেশি জাহাজ ওই হরমুজ প্রণালী পার করেছে, বন্দরে এসে পৌঁছবে, ভারতীয় বন্দরে এসে পৌঁছবে, 7টি জাহাজ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। আচ্ছা, ইরাকের জন্যও খোলা ছিল এবং পাকিস্তানের জন্য শুরুর দিকে খোলা ছিল, মাঝে বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার খুলেছে। যেই খুলেছে অমনি তারা বিশ্বাসঘাতকতা করে ফেলেছে। রক্তের বইছে না, বেইমানি রক্ত, তারা তো বেইমানি করবেই। দেখুন কীভাবে বেইমানি করেছে, শুরুতেই আপনাদের দেখালাম ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটা, আরও পরিষ্কার করে দেবো, আগে দেখতে থাকুন। বলছে এইগুলোকে তারা পারমিশন দিয়েছে যাতে তারা এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে জাহাজ তারা নিয়ে যেতে পারে। কোন কোন দেশ? আরও একবার বলছি, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, ইরাক এবং পাকিস্তান। কেন পাকিস্তান? বড় কোশ্চেন। পাকিস্তানকে তারা সহ্যই করতে পারছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। গত এপিসোডেই আপনাদের বলেছি পাকিস্তানের জন্য খাদ্য বোঝাই একটা জাহাজ নিয়ে আসছিল, দুবাই থেকে আসছিল, জাহাজটির নাম ছিল সেলেন, সেটাকে কিন্তু রিটার্ন পাঠিয়ে দিয়েছে কে? এই আলী রেজা তানসিরি। এই আলী রেজা তানসিরি কিন্তু দায়িত্ব নিয়ে পাকিস্তানি জাহাজ, পাকিস্তানের ফ্ল্যাগ লাগানো জাহাজ দুবাই বন্দরে ফেরত পাঠিয়ে দিয়েছে। সেই জাহাজে করে আসছিল খাদ্য সামগ্রী। পাকিস্তানে এখন ভিখারি অবস্থা, তারা খাদ্য নিয়ে আসছে দুবাই থেকে, আর সেই খাদ্য কিন্তু পৌঁছাতে দেয়নি। কিন্তু তারপরে পরেই তারা অ্যানাউন্স করে ঠিক আছে আমরা পাকিস্তানের জন্য হরমুজ প্রণালী খুলে দিলাম। তারপরে কি করলো পাকিস্তান?
ডোনাল্ড ট্রাম্প তো নিজেই বলে দিলেন। দেখুন কেন খুলে দিল পাকিস্তানের জন্য, এখানে কিন্তু একটা বড় কারণ রয়েছে, যেটা ইন্ডিয়া টুডে এই খবরটা করেছিল। বলছে হোয়াই প্যানিকড পাকিস্তান ইজ রেসিং টু ব্রোকার এ ইউএস ইরান ট্রাস্ট। অ্যাকচুয়ালি তো ব্রোকার, অ্যাকচুয়ালি তো পাকিস্তান দালালি করছে, তাই না? কেন বলছি? আরে আপনারা দেখছেন মিডিয়েটার, বাংলাদেশ মিডিয়াগুলো তো ছাপছে যে পাকিস্তান মধ্যস্থ করছে, কার? মার্কিন যুক্তরাষ্ট্রের আর ইরানের যুদ্ধে মধ্যস্থতা করছে না ভাই, আমি পরিষ্কার ভাষায় বলছি দালালি করছে। আমি বলছি না, শুধু ইন্ডিয়া টুডে বলছে না, আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনিও একই কথাই বলেছেন। দেখাবো আপনাদের। তার আগে দেখুন বড় কারণটা কি, পাকিস্তানকে স্টেট অফ হরমুজের পারমিশন দেওয়ার বড় কারণটা কি। বলছে দ্য ইরান ওয়ার হ্যাজ এন্টার্ড এ সাস্টেন্ড অ্যান্ড ডেঞ্জারাস ফেজ অ্যামিড দিস পাকিস্তান হ্যাজ রাস্ট to mediate between the US and Iran and bring an end the war. It has positions itself as the lead mediator. Why does Pakistan want to mediate the US-Iran war so badly? সেখানে তারা একদিক দিয়ে দেখাতে চাইছে দেখুন আমরা মধ্যস্থতাকারী হিসেবে উঠে আসছি, গোটা বিশ্বে পাকিস্তানের একটা নাম হবে, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের একটু বিশ্বাসযোগ্যতা আরও বেশি অর্জন করতে পারবে, যেমনটা হয় রাজনৈতিক নেতাদের জন্য গুন্ডারা যা করে থাকে। পাকিস্তানের ভূমিকা এখানে সেটাই। বলছে ক্রুশিয়াল টু ইট হ্যাজ বিন পাকিস্তানস জিওগ্রাফিক প্রক্সিমিটি টু ইরান। এখানে কিন্তু একটা দেখুন খুব সুন্দরভাবে আবজাভাবে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ইরান। এই ব্যাকগ্রাউন্ডটা একটু লক্ষ্য করুন, এটা হচ্ছে ইরানের সীমান্ত, আর এইটা হচ্ছে পাকিস্তান, ঠিক আছে? এদিকটা ইরান, এদিকটা পাকিস্তান, প্রায় 1000 কিলোমিটার। এখানে যেটা বলছে দ্য কান্ট্রি শেয়ার এ নিয়ারলি 100 কিমিজ বর্ডার অ্যান্ড হ্যাভ লং স্ট্যান্ডিং ডিপ্লোম্যাটিক অ্যান্ড সিকিউরিটি টাইজ। প্রায় 1000 কিলোমিটারও বেশি কিন্তু ইরানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত শেয়ার রয়েছে, ঠিক আছে? আর সেই কারণে পাকিস্তানের একটা বড় দুশ্চিন্তা রয়েছে যে এই মুহূর্তে ইরান থেকে অনেক পরিমাণে রিফিউজি কিন্তু পাকিস্তানে এসে আশ্রয় নিচ্ছে। বুঝতে পারছেন, এটা একটা বড় দুশ্চিন্তা পাকিস্তানের কিন্তু রয়েছে। এটা একটা বড় কারণ যে পাকিস্তান নিজে থেকে গেছে উদ্যোক্তা হয়ে যে মধ্যস্থতা করব আমরা। আর আরও দুটো বড় কারণ রয়েছে, যেটা আমি আগের এপিসোডে আপনাদের জানিয়ে দিয়েছি, যে জেডি ভান্স এসে পাকিস্তানকে বলবে এবার তোমাদের ভূমি দাও ব্যবহার করতে, আমরা ইরানে হামলা করব। হ্যাঁ, সেটা করতে দেওয়া যাবে না। সেটা যদি করতে দেয় এই পাকিস্তান গভর্নমেন্ট, তাহলে কি হবে? তাহলে এই শিয়া গোষ্ঠী যারা রয়েছে, শুনুন, ইরানের সবচেয়ে বেশি শিয়া অধ্যুষিত আপনারা জানেন, তারপরেই পৃথিবীর দ্বিতীয় কোনো দেশ যদি হয় যেখানে শিয়া অধ্যুষিত, সেটা হচ্ছে পাকিস্তান। ইরাকে অত শিয়া নেই যত শিয়া হচ্ছে পাকিস্তানে। সেই জন্যই কিন্তু পাকিস্তানের প্রতি একটা দরদ রয়েছে ইরানের, ঠিক আছে? সেই কারণেই, গভর্নমেন্টের জন্য নয়, এটা আপনাকে বুঝতে হবে, গভর্নমেন্টের জন্য না। কারণ এই শেহবাজ শরীফ, আসিম মুনিরকে কেউ পোছে না ভাই, ডোনাল্ড ট্রাম্প ছাড়া কেউ পোছে না। আর ডোনাল্ড ট্রাম্পকেই এই মুহূর্তে গোটা বিশ্বের কেউ পুষছে না। বলছে ইনফ্যাক্ট the Iran was one of first countries to recognize Pakistan independence in 1947। বলছে ইনফ্যাক্ট ইরানই হচ্ছে প্রথম দেশ যে পাকিস্তানকে দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল 1947 সালে। ইরান কিন্তু পাকিস্তানকে বন্ধু হিসেবেই ভাবতো। মোর ওভার পাকিস্তান হোস্ট দ্য সেকেন্ড লার্জেস্ট শিয়া পপুলেশন আফটার ইরান, যেটা আমি আপনাকে বললাম, এটাও কিন্তু একটা বড় কারণ। বুঝতে পারছেন, ওই যে পাকিস্তান কেমন ফেসেছে, নয় তাকে মার্কিন যুক্তরাষ্ট্রকে পারমিশন দিতে হবে যে তাদের ভূমি ব্যবহার করার, ইরানের ওপর যুদ্ধ করতে, ইরানকে হামলা করতে, নয় তাদের পারমিশন যদি তারা না দেয় তাহলে তারা ডোনাল্ড ট্রাম্পের অপ্রিয় হয়ে যাবে। এখন কোথায় কি করবে শেহবাজ শরীফ আর আসিম মুনির? তাই তারা এখন এই মধ্যস্থতার একটা নাটক করছে, আসলে তারা ব্রোক করছে, বিনিময় প্রথা করছে। বিনিময় প্রথা কিভাবে আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি স্পষ্ট করে। বলছে অলসো অ্যাজ জিওপলিটিক্যাল অ্যানালিসিস্ট মাইকেল কুইগেলম্যান পয়েন্ট আউট পাকিস্তান রিপ্রেজেন্টস ইরান ডিপ্লোম্যাটিক ইন্টারেস্ট ইন ইউএস। বলছে জিওপলিটিক্যাল অ্যানালিসিস্ট মাইকেল কিউগেলম্যান তিনি বলছেন যে পাকিস্তান কিন্তু আমেরিকাতে ইরানের হয়ে ডিপ্লোম্যাটিক কূটনীতি তারা ইরানের হয়ে সেখানে চালিয়ে যাচ্ছে। কিভাবে? ইট ইজ নট এ সিক্রেট দ্যাট ইরান হ্যাজ নট হ্যাড এনি অ্যাম্বাসি ইন ওয়াশিংটন সিন্স 1979। 79 সাল থেকে ইরানের কোনো অ্যাম্বাসি নেই কোথায়? ওয়াশিংটনে। তাহলে however it operates a consulate known as the interest section of Iran within the Pakistan embassy building in the US capital। যে ইউএস ক্যাপিটালে পাকিস্তানের অ্যাম্বাসি রয়েছে সেখানে একটি ভবন ইরানের জন্য রাখা হয়েছে, যে ভবনের নাম দেওয়া হয়েছে ইন্টারেস্ট সেকশন অফ ইরান। এটা কিন্তু পাকিস্তান চালায়।
আর এর মাধ্যমেই ইরানের দাবি দাওয়া সমস্যা এই সমস্ত কিছু কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরে কে? পাকিস্তান। আপনি ভাবছেন এমনি এমনি সহমর্মিতা? না না ভাই, পয়সা, সবই পয়সার খেলা। এর জন্য ইরানের কাছ থেকে তারা টাকাও নিয়ে থাকে। আর এই কারণেই কিন্তু পাকিস্তানকে দালাল বলা হয়। আর এই কারণেই কিন্তু আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানকে দালাল বলে উল্লেখিত করেছে। দ্য লজিক্যাল ইন্ডিয়ান করেছে, ইন্ডিয়া নট এ দালাল নেশনস লাইক পাকিস্তান, জয়শঙ্করস সার্ফ রিমার্ক অ্যাট অল পার্টি মিট অন ওয়েস্ট এশিয়া ক্রাইসিস। কি হয়েছিল? হয়েছিল একটা সর্বদলীয় বৈঠক। এই ওয়েস্ট এশিয়া ক্রাইসিস নিয়ে একটা সর্বদলীয় বৈঠক হয়েছিল ভারতে, এবং সেখানে বিরোধী দলের নেতা নেত্রীরা কিন্তু যে এস জয়শঙ্করকে প্রশ্ন করে যে কিভাবে পাকিস্তান মধ্যস্থতাকারী হয়ে যায়। মানে ভারত থাকতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বন্ধুত্ব করানোর জন্য পাকিস্তান কিভাবে এগিয়ে চলে আসে, ভারত তাহলে কী করছিল? এই প্রশ্নগুলো আসে, সমস্ত দেশেই বিরোধী শিবির থেকে প্রশ্নগুলো উঠে আসে, এবারও এসছে। তার জবাবে জয়শঙ্কর তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে আমরা পাকিস্তানের মতন দালালি করি না, আমাদের সম্পর্কটা সত্যি বন্ধুত্বপূর্ণ, আমরা যা করি পুরোটাই কিন্তু আমরা অথেন্টিক আদর্শ দিয়ে করি, টাকার জন্য কোনো কাজ করি না। পাকিস্তান এগুলো করছে না, এগুলো টাকার জন্য করছে, টাকার জন্য। মনে করে দেখুন, এক সময় ঠান্ডা যুদ্ধের সময় চীনের সঙ্গে আমেরিকার প্যাচ আপ করানোর জন্য তারা কত টাকা চেয়েছিল। এদিকে চীনের থেকেও ইউয়ানে টাকা নিয়েছিল, ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকেও তারা ডলারে টাকা নিয়েছিল। এটাই পাকিস্তানের স্বভাব, দালালি করা। দালালি করেই তারা বেঁচে আছে, না হলে পাকিস্তান কবে ডুবে যাবে। দেখুন কি বলছে জয়শঙ্কর, দালাল বলেছে বলে রয়্যালস পাকিস্তান ট্রিগার্স আউটরেজ, উই আর নেমেসিস টু হিন্দুত্ব হাভরিস। পাকিস্তানে এখন রব উঠে গেছে, হই 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 করছে। এ ভাই কি করে বললো আমরা দালাল? তাদের গায়ে লেগে গেছে, মানে সত্যি কথা বললে যেমন লাগে না ইঞ্জেকশনের মতন, সেই রকম লেগেছে পাকিস্তানের গায়ে। কি বলছে ডিফেন্স মিনিস্টার খাওয়াজা আসিফ, হু হিমসেলফ ডিসক্রাইবড পাকিস্তান অ্যাজ এ কান্ট্রি দ্যাট আমেরিকা ইউজ and throw away like toilet paper, said that Jayashankar's remarks reflect his personal frustration. কে বলছে? বলছে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খাওয়াজা আসিফ, সেই লোকটা, যে লোকটা সরাসরি একটি টিভি সাক্ষাৎকারে ওপেন বলে দেয়, একদম প্রকাশ্যে বলে দেয়, হ্যাঁ আমরা জঙ্গি পুষি এবং মার্কিন যুক্তরাষ্ট্রই তার জন্য ফান্ড করে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আমরা যা তারা বলে তাই আমরা করেছি। একসময় তিনি বলেছিলেন যে আমেরিকা আমাদের ইউজ অ্যান্ড থ্রো করে টয়লেট পেপারের মতন ইউজ করেছিল। টয়লেট পেপার যেমন ইউজ করার পরে থ্রো করে দেয়, ঠিক সেইভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ইউজ করার পর থ্রো করে দেয়। এই কথা তিনি নিজে বলেছিলেন খাওয়াজা আসিফ। এখন তিনি বলছেন যে জয়শঙ্কর নাকি তার পার্সোনাল ফ্রাস্ট্রেশনে ভুগছেন। ভেবে দেখুন, সেই খাওয়াজা আসিফ যে নিজেই নিজের দেশের বদনাম করে, সেই খাওয়াজা আসিফ এখন উঠে পড়ে লেগেছে, বলতে জয়শঙ্কর নাকি পার্সোনাল ফ্রাস্ট্রেশন ওগড়াচ্ছে। আচ্ছা, মিনওয়াইল দ্য স্পোক্সপারসন অফ প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রেসিডেন্টের স্পোক্সপারসন তার নাম হচ্ছে মোর্তাজা সোলাঙ্গি, সাজেস্টেড দ্যাট জয়শঙ্কর ওয়াজ ইনফেক্টেড উইথ এ সেলফ ডিস্ট্রাকটিভ ভাইরাস অ্যান্ড অ্যাডেড দ্যাট হি লস্ট এভরিথিং হি হ্যাড লার্নড ইন ডিপ্লোম্যাটিক স্কুল। বলছে তারা নিজে থেকে তৈরি করা একটি ভাইরাস, সেই ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছেন জয়শঙ্কর, এবং তার বক্তব্য অনুযায়ী তিনি জয়শঙ্কর যে ডিপ্লোম্যাটিক স্কুলে যা যা পড়াশোনা করেছিলেন তিনি নাকি সব কিছু ভুলে গেছেন। কে বলছেন? প্রেসিডেন্টের মুখপাত্র। এগুলো হচ্ছে পাকিস্তানের আউটরেজ, তারা সহ্য করতে পারছে না, সত্যি কথা বলে দিয়েছ তো, সহ্য করতে পারছে না। এবার আপনাদের দেখাচ্ছি হরমুজ প্রণালী, যার দায়িত্বে ছিলেন ইরানের আইআরজিসির নেভাল অ্যাডমিরাল আলী রেজা তানসিরি, তার হত্যা কি সত্যিই খবর? ইসরায়েল যা দাবি করছে সেটা কি সত্যি? কতটুকু সত্যি? যদি সত্যি হয় তাহলে ইরান কেন মেনে নিচ্ছে না, সেই বিষয়টা আপনাদের বোঝাচ্ছি। দেখুন, এনডিটিভি ওয়ার্ল্ড করেছে ইরান নেভাল কমান্ডার আলী রেজা তানসিরি ওভারসিং হরমুজ ব্লকেড কিল্ড। কে বলছে? ইসরায়েল বলেছে, কিন্তু ইরান এই কথা মানেনি। ইনি হচ্ছেন সেই ব্যক্তি। কি বলছে? ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করেছে যে তারা দক্ষিণ ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল বন্দর আব্বাস এই এলাকায় একটি সূক্ষ্ম বিমান হামলা চালিয়েছে, এবং তাদের দাবি অনুযায়ী এই হামলায় আইআরজিসির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলী রেজা তানসিরি তিনি নিহত হয়েছেন। তানসিরির সাথে ওই গোপন আস্তানায় থাকা আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ ইরানি নৌ কর্মকর্তাও প্রাণ হারিয়েছে বলে ইসরায়েলের দাবি। ইসরায়েলের চোখে তানসিরি ছিলেন হরমুজ প্রণালীর অবরোধ ও লোহিত সাগরে পশ্চিমা জাহাজে হামলার মূল কারিগর। একই সঙ্গে তিনি নাকি ইয়েমেনে যে গোষ্ঠীগুলো রয়েছে প্রক্সি গোষ্ঠী, তাদেরকেও তিনি হ্যান্ডেল করছিলেন। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে যাতে কোনো মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ তাদের ফ্ল্যাগ লাগানো কোনো জাহাজ যাতে হরমুজ প্রণালী দিয়ে যেতে না পারে, সেই দায়িত্ব কিন্তু তিনি পালন করছিলেন এবং এখনও করছেন
বলে ইরানের দাবি। কি বলছে ইরানের পাল্টা দাবি? ইসরায়েলের উল্লাস প্রকাশ করলেও ইরান এখনো পর্যন্ত সম্পূর্ণ বিপরীত মেনুতে অবস্থান করছে। তেহরানের পক্ষ থেকে কোনো শোকবার্তা বা খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA বা প্রেস টিভি এই মৃত্যু সংবাদ নিয়ে কোনো মন্তব্য না করে যুদ্ধের অন্যান্য খবরের দিকে নজর দিচ্ছে। রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে পাল্টা বড় এক ঘোষণা এসেছে যেখানে বলা হয়েছে তারা অপারেশন ট্রু প্রমিস 4 শুরু করে দিয়েছে। এই অপারেশনের আওতায় ইতিমধ্যে ইসরায়েলের অভ্যন্তরে 82 দফা মানে 82 ওয়েভ ক্ষেপণাস্ত্র হামলা তারা চালিয়ে দিয়েছে। কি বলছে, ভিত্তিহীন গুজব নাকি চরম সত্য? কারণ এর আগেও এই আলী রেজা তানসিরি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ইরানের কাছে, তাকে হত্যা করেছে বলে কিন্তু দাবি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কি ঘটেছিল সেই সময়টা দেখুন। বলছে এই ঘটনার গুরুত্ব বুঝতে হলে আগের কিছু পরিস্থিতির দিকে নজর রাখা জরুরি। যেমন চলতি বছরের জানুয়ারি মাসেও তানসিরির মৃত্যুর খবর ছড়িয়েছিল, যা পরে গুজব হিসেবে প্রমাণিত হয়। তবে এবারের পরিস্থিতি ভিন্ন, কারণ দাবিটি সরাসরি ইসরায়েল সরকারের উচ্চ পর্যায় থেকে এসেছে। নেতানিয়াহু নিজে করেছেন এই দাবি এবং ইসরায়েলি কার্ডস ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও নিজে মুখে এই দাবি করেছেন যে আলী রেজা তানসিরি তাকে আমরা হত্যা করে দিয়েছি, খতম করে দিয়েছি, উল্লাস তারা যাপন করেছে। বলছে তেহরানের এই রহস্যময় নীরবতা কি বড় কোনো শোকের প্রকাশ, নাকি তারা আবারও তানসিরিকে জনসমক্ষে এনে ইসরায়েলকে লজ্জিত করার পরিকল্পনা করছে? তা নিয়ে বিশ্বজুড়ে জল্পনা এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। তাহলে কি যুদ্ধ থামলো? কোথায় রয়েছে এখন এই যুদ্ধ পরিস্থিতি? কারণ দেখুন অনেক জায়গায় কিন্তু এখনও অনেকে আটকে রয়েছে, তারা নিজ ভূমিতে ফিরতে পারছে না। বিশেষ করে গালফের কান্ট্রিগুলোতে এই দক্ষিণ এশিয়ার অনেক মানুষজন কিন্তু আটকে রয়েছে। আমি জানি অনেকে কিন্তু কমেন্টে লেখেন, বাংলাদেশ থেকে অনেকে দুবাইতে এই মুহূর্তে আটকে রয়েছেন, ভারতের কলকাতা থেকে, দিল্লি থেকে, মুম্বাই থেকেও কিন্তু অনেকে আটকে রয়েছেন, অনেক মিডল ইস্টের অনেক দেশে। তারা এখন কিন্তু অনিশ্চয়তায় ভুগছে। এই যে শর্ত পাল্টা শর্তের মাঝে তারা কিন্তু একটা আশার আলো খুঁজছে যে সত্যি কি যুদ্ধটা থামলো? দেখুন পাকিস্তানের মতন বেঈমান দেশ যদি মধ্যস্থতা করতে চায়, সেই যুদ্ধ তো থামবে না, আমি আগে থেকেই বলতে পারি। এই যুদ্ধ এখনো চলবে, কিন্তু আগে কি হয়, কোথায় গিয়ে দাঁড়ায়? ডোনাল্ড ট্রাম্প 6 এপ্রিল একটা ডেডলাইন দিয়েছে, তার মধ্যে নাকি তার দেওয়া শর্ত 15টা শর্ত ইরানকে মেনে নিতে হবে, এরকম একটা বাধ্যবাধকতা। সেখানে দাঁড়িয়ে ইরান কি করে সেদিকেও আমাদের নজর থাকবে। আগে কি হয় সেসব জানতে গেলে অবশ্যই আপনাদের দেখতে হবে রণক্ষেত্রের পরবর্তী এপিসোডগুলি, আর তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর প্লাস নিউজ 24x7। তার কারণ এই চ্যানেল কিন্তু 1 মিলিয়নের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন হয়ে গেলে যদি আপনারা পাশে থাকেন, আপনারা যদি এই ধরনের ভিডিওগুলি শেয়ার করেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে লেখেন এবং অন্যান্যদের আপনাদের পরিচিতদের কাছে যদি এই ভিডিও পাঠিয়ে দেন এবং বলেন, অবশ্যই এখানে তথ্যমূলক এবং ইনফরমেশন দিয়ে বিশ্লেষণ করা হয়, এই ধরনের ভিডিও যারা দেখতে ভালোবাসে তাদের কাছে ছড়িয়ে দিন। এবং আপনাদের যদি সহযোগিতা থাকে, আপনাদের যদি ভালোবাসা থাকে, তাহলে খুব তাড়াতাড়ি 1 মিলিয়নের টার্গেটও ভেদ হবে, এটুকু আশা রাখতেই পারি। তাই প্রতিদিনের মতোই বলছি, যদি ভালো লাগে এই ভিডিও তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং দেখতে থাকুন রণক্ষেত্র। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।